স্বাগত পৌষ্টিক সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের উৎসবে সকলে উপস্থিত হয়েছেন, এটা খুব আনন্দের ব্যাপার। আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য তো আসিনি, স্বাধিকার বোধেই চলে এসেছি দুটো ব্যাপারে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমার এক নিকটাত্মীয় আমাকে আসার আগে হোয়াটসঅ্যাপ করে লিখেছিলেন, সিনিয়র সিটিজেনদের মাঝে মাঝে কথা বলতে হয়, এবং যদি কথা বলা যায় মুখের চোয়ালগুলো ঠিকঠাক থাকে আর আলজাইমার ডিজিজ থেকে নিজেকে বাঁচানো যায়। তো এইটা একটা উদ্দেশ্য যে আমি কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলবো, কেননা এই বৃদ্ধদের তো কেউ পাত্তা দেয় না। তো এই আমাকে পৌষ্টিক আমাকে ডেকে এনেছে, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। দু নম্বর হচ্ছে, পৌষ্টিককে আমি খুব শ্রদ্ধা করি, বিশেষ করে এই রুথ চট্টোপাধ্যায় এবং সুদীপ চট্টোপাধ্যায়, এরা যেভাবে অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিগত 6-7 বছরে, সেটা একটা বিরাট জায়গায়। গতবার ইন্টারন্যাশনাল মিলেট ইয়ারে এরা যেভাবে মিলেটটাকে পপুলারাইজ করার চেষ্টা করেছে, সেটা দারুণ। আর তাছাড়া এরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন কলেজের সঙ্গে বিভিন্ন স্কুলের সঙ্গে এরা লেগে আছে, জৈব কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশজ বীজ কী করে সংরক্ষণ করা যায় তার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, এরা ওয়েস্ট বেঙ্গল অর্গানিক ম্যাপে তো বটেই, ইন্ডিয়ান অর্গানিক ম্যাপেও কিন্তু পৌষ্টিক লাইফ একটা নাম করে নিয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। এরা শুরু করেছিল যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে বিশ্ব সংস্কৃতি দিবস। তো সংস্কৃতি দিবসের মানে হচ্ছে গিয়ে সংযুক্ত করা, সংস্কৃতির একটা অর্থ হচ্ছে সংযুক্ত করা। তো এই যে সবাই সংযুক্ত হয়ে এখানে আসেন, এটা খুব ভালো কথা। কিন্তু আমার একটাই বিতর্কের ব্যাপার আছে, পাণিনির জন্ম যে 2500 বছর আগে হয়েছিল, এটা কিন্তু সংশয়। কেননা যারা বৈদিক লোক, তারা এসেছিলেন এই খ্রিস্টপূর্বাব্দ 1500 বছর আগে। সুতরাং পাণিনি তখন অস্তিত্ব কখনো ছিল না। পাণিনির অস্তিত্ব এই বুদ্ধদেবের সময়, 6ষ্ঠ খ্রিস্ট শতাব্দীর কাছাকাছি সময়। তো যাই হোক, কিন্তু তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ সংস্কৃতকে যে ধরে রেখেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এই উদ্যোগটা কেউ নেয় না। পৌষ্টিক এই উদ্যোগটা নেওয়াতে আমার পৌষ্টিকের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। ওরা কিছুদিন আগে যে জিনিসটা শুরু করেছিল, রাজা নলের পাক দর্পণ নিয়ে একটা অনুষ্ঠান, তাতে ওরা অনুপ্রাণিত হয়ে ওদেরও খাবারের কিছু কিছু নাম দিয়েছিল, শুদ্ধান্নম, চিঙ্গট ঘণ্ট, মুদ্গবটক। তো আমিও ভেবেছিলাম যে এরা এত অনুপ্রাণিত হয়ে এই সমস্ত যখন করছে, তখন এরা প্রাচীন জায়গাটার সঙ্গে আধুনিক সময়টাকে মেলাতে চাইছে। এদেরকে সবসময় একটা সাপোর্টিভ সিস্টেম দেওয়া দরকার। তো এটা খুব ভালো লেগেছে। কিন্তু একজন কিন্তু নেগলেক্টেড হয়ে গেছে, সেটা হচ্ছে ওই মহাভারতের টাইমে ভীমও কিন্তু বিরাট রাজের ওখানে পাচক ছিলেন। তা তিনিও অনেক রান্নাবান্না করতেন, কিন্তু তার কথা কেউ বলে না। তিনি ওই কীচককে মেরেছিলেন, এইটাই হচ্ছে বড় কথা ওই সময়। কিন্তু তিনি যে ভালো রান্না করতেন, এই ব্যাপারটা কারো উল্লেখ নেই বা কোনো গবেষণায় নেই। এটা নিয়ে পরবর্তীকালে গবেষণা করা যেতেই পারে। আমি দেখছিলাম এই তালের উৎসবের ব্যাপার। তা তালের উৎসবে আমার মনে পড়ছে এই কালিদাসের কথা। কালিদাস লিখেছিলেন রঘুবংশতে, দূরদয়াশ্চক্র নিভস্যতন্নি তমালো তালো বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুরাসে ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। শুধু কালিদাস নয়, রবীন্দ্রনাথও নিজেকে আটকে রাখতে পারেননি। মনোমূর্ধায় মত্ত প্রবাহে তালো তমালো অরণ্যে ক্ষুদ্র শাখার আন্দোলনে। সুতরাং
তাল গাছ কাকে না আন্দোলিত করেছে, সে কালিদাস হোক বা রবীন্দ্রনাথ হোক। আজকে তো আমরা সবাই আন্দোলিত হয়েছি। বাঁকুড়া থেকে যারা এসেছেন তারা যে সমস্ত খাবারের সামগ্রী নিয়ে এসেছেন তালের, সবটাই জৈব এবং এত সুন্দর তার স্বাদ। কেন যে এখনও লোকে আসেনি, স্থানীয় এলাকার লোকেরা, তারা যদি না আসে এর স্বাদ তারা কিন্তু নিতে পারবে না। সুতরাং তাদেরকে আমি আসার জন্য এখানে আবার নতুন করে আমন্ত্রণ জানাচ্ছি। তারা সকলে চলে আসুন তালের উৎসবে। এই উৎসবটা হচ্ছে সকলের মেলামেশার উৎসব এবং শুধু তাল হচ্ছে এখানে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সংযোগ রক্ষা করি সুতো। তালের ব্যাপারে জগন্নাথ দেবের মন্দিরে কৃষি দেবতা বলভদ্র, তার যে রথ, সেই রথের যে নিশান সেটা ছিল তালধ্বজ। অর্থাৎ উনি তালধ্বজ বা হলধ্বজ বা লাঙলধ্বজ এইভাবে ওনার রথটাকে টেনে নিয়ে এগিয়ে যেতেন বলভদ্র। তা তাকে সম্মান জানিয়ে, তাকে প্রণাম জানিয়ে আমি আমার কিছু বক্তব্য এই কৃষি কথার মধ্যে নিয়ে আসি। মানুষের জন্ম হয়েছিল 20 লক্ষ বছর আগে। প্রথম ধরা যাক অস্ট্রালোপিথেকাস ছিল, যারা বানর থেকে সবে কনভার্টেড হয়েছে। তারপরে যারা এলো তারা হচ্ছে হোমো হাবিলিস, তারা জাস্ট 2 পায়ে দাঁড়াবার চেষ্টা করেছিল। এর পরবর্তী ধাপে হোমো ইরেক্টাস, সোজা হয়ে দাঁড়ালো, এবং শেষে এলো হোমো স্যাপিয়েন্স। এই আমরা কিন্তু হোমো স্যাপিয়েন্সেরই ধারা নিয়ে এগিয়ে আছি। এরা যখন কৃষিটা শুরু করেছিল সেটা হচ্ছে 10,000 বছর আগে, খ্রিস্টপূর্বাব্দ 10,000 বছর আগে। সময়টাকে বলা হয় নিওলিথিক পিরিয়ড। ওই নিওলিথিক পিরিয়ডে তখন ওরা পরিকল্পনা করলো কৃষিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তখন তারা ওই কৃষিটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করলো, এবং কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে ওরা যেটা করলো সেটা হচ্ছে যে সবাই মিলে আলোচনা করলো যে আমরা এই পশু হত্যা করি, ফলমূল খাই, তার থেকে আমরা কৃষিতে যেতে পারি। কিন্তু কৃষি শুরু করার আগে ওরা শুরু করেছিল ভেজিকালচার। ভেজিকালচার থেকে পরে এলো এগ্রিকালচার। এগ্রিকালচারের আমরা যাকে বলি হচ্ছে কৃষি। কৃষি হচ্ছে সংস্কৃত ক্রিস ধাতু থেকে, এবং এগ্রিকালচার শব্দটা এসছে ল্যাটিন হচ্ছে অগার। অগার হচ্ছে গিয়ে জমি, আর কালতুরা হচ্ছে গিয়ে আবাদ করা। জমিকে আবাদ করাই হচ্ছে এগ্রিকালচার, আর আমরাই সেটাকে কৃষিকাজ বলে নিজেরা চিহ্নিত করি বা বলি। তো যাই হোক, এই যে ব্যাপারটা এইটা চলতে লাগলো, এবং ওরা যারা পুরনো লোক হোমোস্যাপিয়েন্সরা, তারা আস্তে আস্তে পূর্ব আফ্রিকা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষেও তারা চলে আসে বিভিন্ন জায়গা দিয়ে, এবং সেই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যখন ওরা চলে আসে তখন তারা বিভিন্ন ধরনের সভ্যতা তৈরি করে। যেমন একটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। 7,000-8,000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতা তৈরি হয়েছিল। ওখানেও ওরা কৃষির কাজ করত। তারপরে হলো এই হরপ্পা সভ্যতা, হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ওরা প্রায় 3,000 থেকে 1,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল, এবং সেই জায়গায় ওরা কৃষির কাজ তো করতো, খুবই উন্নত মানের কৃষিকাজ, এবং ওরা নগরায়নও করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। কেউ বলে বন্যার কারণে, কেউ বলে আর্যরা সেই সময় প্রবেশ করেছিল। তো যাই হোক, আর্যরা তো প্রবেশ করলো প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে। এসছিল ওই ইরান থেকে বা ইউরোপের অন্য জায়গা থেকে। ওদের ভাষা ছিল ইন্দো এরিয়ান বা ইন্দো ইরানিয়ান। সেই ভাষা নিয়ে, ওইটাই সংস্কৃত ভাষা, এবং ওদের সঙ্গে ছিল বেদ, উপনিষদ, এইগুলো। ওরা কিন্তু চাষবাস জানতো না। ওরা এই পশু শিকার করতো, মাংস খেত, ফলমূল খেত, এইভাবে ওরা সময় কাটাতো। এবং ওরা যাযাবর ছিল, ওরা যাযাবরের মতো এদিক ওদিক ঘুরতো। তারপর আস্তে আস্তে ওরা চাষবাস শিখতে লাগলো। এই যারা প্রাচীন, যাদের সঙ্গে ওদের যুদ্ধ হয়েছিল এই হরপ্পা সভ্যতার সময়, এই হরপ্পা সভ্যতা মূলত দ্রাবিড়রা, অনার্যরা তারা চালাতো, এবং এদের সঙ্গে বেদের মানে বৈদিক যে গ্রুপ, আর্য গ্রুপ, এদের রাজা ছিল ইন্দ্র, এবং ইন্দ্রের সঙ্গে এদের লড়াই হতো।
এবং ইন্দ্র যেহেতু এদের নগরটাকে ধ্বংস করেছিল, এই জন্য পুরটাকে ধ্বংস করার জন্য ইন্দ্রের আর এক নাম পুরন্দর। এবং এইভাবে হরপ্পার সভ্যতা নষ্ট হয়ে যায়, কেউ যুদ্ধে পরাজিত হয়, কেউ দাস বনে যায়, কেউ পালিয়ে যায়। তো যারা দাস বনে গেল তাদের কাছ থেকে এই বৈদিক লোকেরা চাষবাস শিখলো। তারা শিখলো কী করে শস্যকে চিহ্নিত করতে হয় সেটা শিখলো, কী করে পশুকে গৃহপালিত করতে হয় সেটা শিখলো, গৃহপালিত পশুকে কৃষিকাজে কীভাবে নিয়ে আসা যায় সেটা শিখলো, জলাশয়কে কীভাবে কাজে লাগানো যায় সেটা শিখলো, বীজ সংরক্ষণ করলো কীভাবে সেটা শিখলো। তো এইভাবে শিখতে শিখতে ওরা ভাবলো আর যাযাবর বৃত্তি কেন করি, এবার আস্তে আস্তে আমরা স্থিতিশীল হই। ওরা গ্রামের মধ্যে থাকতে চেষ্টা করলো। গ্রাম তো তখন আর গ্রাম নয়, অরণ্য। সেই অরণ্যের মধ্যেই ওরা নিজেদের জায়গা করে নিল কীভাবে থাকবে। সামনে ছিল ওরা থাকার জায়গা গ্রামে, তার মানে চাষের জমি, তার পেছনে ছিল পশুরা ঘুরে বেড়াতো সে পশু জমি, তার পেছনে ছিল অরণ্য। এইভাবে ওরা আস্তে আস্তে এগোতে লাগলো। তখন কাঠের লাঙল ছিল, কাঠের লাঙল দিয়ে ওরা চেষ্টা করতো চাষ করতে, কিন্তু জমিতে ঠিকমতো চাষ হতো না। জমিতে বীজ বুনলেই বীজটা হয় পাখিরা নিয়ে যেত বা অন্যরা কেউ ক্ষতিগ্রস্ত করতো, তার ফলে চাষটা একটু দুর্বল ছিল। ওরা এমন করেছে যে ওই কাঠের লাঙলটাকে চালানোর জন্য কখনো কখনো দুজন বা তিনজন ষাঁড় দিয়ে, তিনটে ষাঁড় দিয়ে, চারটে ষাঁড় দিয়ে ওই কাঠের লাঙলটাকে সরানোর চেষ্টা করেছিল। তো এইভাবে চাষের কাজ শুরু হলো। তখন 10 রকমের শস্য হতো, ধান হতো, গম হতো, যব হতো, তিল হতো, মাছ হতো, মুগ হতো, এইগুলো চাষ হতো। এবং আস্তে আস্তে ওরা চাষের কাজে খুব উন্নতি করতে লাগলো এবং ওরা ভাবলো যে অন্ন চাই, অন্ন ছাড়া এগোনো যাবে না, শৌর্য বীর্য করতে গেলে অন্ন চাই। অন্নং বৈ কৃষি, অন্নং হি প্রাণ। তো এইভাবে ওরা আস্তে আস্তে অন্ন চাষে এগোতে লাগলো এবং ওরা বলল, বৈদিক ঋষিরা, সুশস্যা কৃষি স্কৃধি, অর্থাৎ ভালোভাবে চাষ করো, চাষে উন্নতি করো, এটা ছিল ওদের বাণী। তো এইভাবে করতে করতে উন্নয়ন করলো অনেকখানি। তারপর আস্তে আস্তে লোহার লাঙল এলো প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ বা 8ম খ্রিস্টপূর্বাব্দে। তখন কিন্তু চাষের উন্নতি হলো অনেক, ফলন বাড়তে লাগলো। অর্থাৎ কাঠের লাঙল ভেঙে এলো হচ্ছে গিয়ে লোহার লাঙল। এবং তখন বুদ্ধদেবের সমসাময়িক কাল, 500 খ্রিস্টপূর্বাব্দ ইত্যাদি, ওই সময় ষোড়শ জনপদ তৈরি হলো এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। কাশী, কৌশল, গান্ধার, পাঞ্চাল, কুরু, এই রকম মগধ, এইসব জায়গা। বিভিন্ন রাজা তারা শাসন করতে শুরু করলো। এলো মৌর্যরা, এলো গুপ্তরা, এলো কুষাণরা, এবং বিভিন্নভাবে এইভাবে এক এক করে রাজবংশ আসতে লাগলো। কিন্তু সেই সময় প্রকৃতি ছিল মারাত্মক সুন্দর, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, অর্থাৎ কোনো পরিবেশ তখন খারাপ হয়নি, পরিবেশ ছিল প্রকৃতি নির্ভর। এবং এই প্রকৃতিকে প্রচণ্ডভাবে সুযোগ নিয়ে চাষবাসের কাজে লাগাতো তখনকার লোকেরা। এবং নদীর জল ছিল স্বচ্ছ, খালের জল ছিল স্বচ্ছ, এবং যেখান থেকে ওরা জল নিত, ওটা কূপ থেকে জল নেওয়া, ওটাকে সংস্কৃত বলে খানির তিবা, অর্থাৎ খনি থেকে নিচ্ছে। আর যেটা প্রাকৃতিক জল সেটা স্বয়ংজা, এবং তারপর সমুদ্র বা নদী থেকে ওরা জল নিত। এটা ছিল সেচের ব্যবস্থা। এবং এছাড়া ওরা যে চাষের ধাপগুলো ছিল সেটা হচ্ছিল 4টে ধাপ। একটা হচ্ছে লাঙল, একটা হচ্ছে বপন, একটা হচ্ছে লাবণ, আর একটা হচ্ছে গিয়ে মর্দন। অর্থাৎ লাঙল দিয়ে জমি চাষ করা, তারপরে হচ্ছে গিয়ে বীজ বপন করা, তারপর হচ্ছে পাকা ফসলকে কাটা, এবং তারপর হচ্ছে গিয়ে ওটাকে মর্দন করে মানে মাড়াই করে নিয়ে আসা। এবং ওরা সংস্কৃতে অনেকগুলো বৈদিক শব্দে সুন্দর সুন্দর শব্দ নিয়ে এসেছিলো। লাঙলকে ওরা বলতো শিরা, শির, এবং বপনকে বলতো বাপ, এবং ওরা লাঙলধারীকে বলতো শিরাপতি। এবং এই যে জনক রাজাকে বলা হয় শিরধ্বজ, অর্থাৎ
শিরোধ্বজ মানে উনি একটা কৃষক গোষ্ঠীর রাজা ছিলেন। তিনি কে হলধর আগে চাষ শুরু করেছিলেন না রাজা জনক আগে চাষ শুরু করেছিলেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সীতা, সে সীতা হচ্ছে কৃষি সভ্যতার প্রতীক। তো এই পরিবেশ নিয়ে আমরা আস্তে আস্তে, এবং তখন মাটিকে অত্যন্ত শ্রদ্ধা করা হতো, বলা হতো যে পৃথিবীটাকে, মাটিকে মায়ের মতো শ্রদ্ধা করবে, পুজো করবে, আগলে রাখবে। তো এইভাবে ওরা মাটিকে খুব শ্রদ্ধা করত। পঞ্চভূতকে ওরা জল, অগ্নি, আকাশ ইত্যাদি ওরা মানত। এবং তখন বৃষ্টি দিয়েই হতো। ওরা কৃষ্ণ হচ্ছে গিয়ে বৃষ্টির, মানে কৃষির একটা শব্দ হচ্ছে কৃষ্ণ। ওরা হচ্ছে কৃষ্ণ চমে বৃষ্টি চমে, অর্থাৎ বৃষ্টি ছাড়া তখন চাষের কথা ভাবাই যেত না। তো এইভাবে ওরা চাষ করত। আগেই বলেছি ধানের নাম ছিল শালি, ব্রিহি, তারপর হচ্ছে গিয়ে তিল, হচ্ছে তেল, জব, এইগুলো। তো এই হতে হতে পুরোটাই ছিল হচ্ছে জৈব বা প্রাকৃতিক। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে প্রাকৃতিক পরিবেশটা তখন কীরকম ছিল, প্রাকৃতিক কৃষিটা তখন কেমন ছিল সেই রকম। এটা চলছিল প্রায় অনেক দিন পর্যন্ত, অর্থাৎ 1840 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় পর্যন্ত। এই সময়টার পর থেকেই আস্তে আস্তে কৃষিটা ইন্ডাস্ট্রি হয়ে গেল। এই রক্তকরবী নাটক রবীন্দ্রনাথের, এটা 100 বছর কমপ্লিট হয়েছে গত বছর, অর্থাৎ 2024-এ। রবীন্দ্রনাথ লিখেছেন যে দানবীয় লোভের কারণে কৃষি পেছনের দিকে চলে গেল, কৃষি নিজেকে ঢেকে রাখলো। এই যে লোভ, পুঁজিবাদী গোষ্ঠী এসে তৈরি করলো, পুঁজি জমিতে লাগানোর চেষ্টা করলো, এবং পুঁজি এসে কী কী হলো, আমরা এখন হেভি রিলায়েন্স অন ইকুইপমেন্টস, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা ভাবতেই পারি না যে চাষ করা যায়। সুতরাং নানা রকম ইনস্ট্রুমেন্ট আসতে শুরু করেছে। এর ফলে কি হয়েছে, যারা চাষি ছিল সে চাষি তো আর তার অর্থনৈতিক যে ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তার আয় কোথা থেকে আসবে যদি যন্ত্রই সমস্ত সভ্যতাকে কেড়ে নেয়, কৃষক সভ্যতাকে কেড়ে নেয়? এ একটা বিরাট সমস্যা। সার চলে এলো, রাসায়নিক সার চলে এলো, কীটনাশক পদার্থ। কিছুক্ষণ আগেই আমার কোনো একজন বন্ধু ডিআরসিএসসি থেকে বলছিলেন যে এখন খাদ্যে সব ভেজাল, কোনো খাদ্যই হচ্ছে রাসায়নিক মুক্ত নয়, এবং সেই খাদ্য খেয়ে আমরা কেউ ক্যান্সারে, কেউ আলসারে মরছি এবং ভুগছি। সেই জায়গায় আমাদের আন্দোলনটা হচ্ছে জৈব কৃষি আন্দোলন, প্রাকৃতিক কৃষি আন্দোলন। এই যে লোকে খালি ভাবছে এত পপুলেশন বেড়ে যাচ্ছে, আরও খাদ্য তৈরি করা দরকার। একটা লেয়ার আগে হতো সিঙ্গেল লেয়ার প্রোডাকশন, এখন হচ্ছে গিয়ে একই জায়গায় একই জমিতে এক ফসলি, দু ফসলি, তিন ফসলি, চার ফসলি খাদ্য তৈরি করা হচ্ছে। জমির যে ফার্টিলিটি সেটা নষ্ট হয়ে গেছে, সয়েল ডিগ্রেড করে গেছে, মাটি আর সেই মাটি নেই। মাটিতে যে সমস্ত এলিমেন্টগুলো ছিল, মাইক্রো এলিমেন্ট বা ম্যাক্রো এলিমেন্ট, সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 20টা থেকে 21টা এলিমেন্ট মাটির মধ্যে হারিয়ে গেছে। এবং সে যে এই আমরা প্রকৃতি থেকে এই লুটপাট করে নিচ্ছি, এর জন্য আমাদেরকে জমির উর্বরতা বলে আর কিছু নেই। তো যাই হোক, এটা খুব দুঃখের ব্যাপার যে আমরা এই জায়গায় চলে এসেছি। এর জন্য কিন্তু মানুষই দায়ী। এবং নেচারের সঙ্গে যদি হারমোনাইজ করে না চলা যায়, প্রকৃতির সঙ্গে যদি অ্যাডজাস্ট করে না চলা যায়, তাহলে কিন্তু আমাদের এই চাষ তার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেটা বজায় রাখতে পারবে না। একটা মনে করা যাক যে এই যে চার্লস ডারউইন বা ওয়েসেস, ওরা যে প্রাকৃতিক নির্বাচনের কথা বলেছিল, এটা কিন্তু একদিনে হয়নি। প্রাকৃতিক নির্বাচন ওরা 1859 সালে বলেছিল, অথচ প্রাকৃতিক নির্বাচন শুরু হয়েছিল অনেক দিন ধরেই। এই আমাদের দেশেই ধরা যাক যে প্রাকৃতিক নির্বাচনের কথা আমরা জানি, কৃষি পরাশর 400 খ্রিস্টপূর্বাব্দ, কিংবা চাণক্য, অর্থশাস্ত্র, কৌটিল্য, কিংবা আমাদের সুরপলা, চক্রপাণি মিশ্র, সারঙ্গধারা,
এই যে বিভিন্ন মুনি ঋষি, এই বৈদিক যারা ছিলেন, তারা বিভিন্ন ধরনের বই লিখে গিয়েছেন। একটা অর্থশাস্ত্র, তারপর কৃষি পরাশর, তারপর হচ্ছে গিয়ে কাশ্যপ সূক্ত বা মানে কাশ্যপ সংহিতা, তারপর বরহমিল করেছিলেন বৃক্ষ আয়ুর্বেদ। এই সমস্ত বইয়ে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, কি করে বৃক্ষ নির্বাচন করা হয়েছে, বীজ নির্বাচন করা হয়েছে, প্রকৃতিকে কিভাবে কাজে লাগানো হয়েছে, কীটপতঙ্গ কি করে প্রাকৃতিকভাবে দমন করা যায়, তার সমস্ত কিছু খুঁটিনাটি। এবং আমরা আজকে যে ক্লাইমেট চেঞ্জ, যে টেম্পারেচার বেড়ে গেছে, তার জন্য কিভাবে কি কি করণীয়, সব কথা বলা আছে। এই যে দেখুন তো, কিছুদিন আগেও কত অরণ্য আমরা শুনেছি, নাম শুনেছি, নৈমিষারণ্য, পঞ্চবটী, তপবন, অত্রি বন, তারপর হচ্ছে কাম্যক বন। আজকে সেই বনভূমি আর নেই। আগে পৃথিবীতে 50% জমি বনভূমি ছিল, এখন সেটা কমতে কমতে 25% এসে দাঁড়িয়েছে। প্রতি বছর বনভূমি ধ্বংসের জন্য 50 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড পরিবেশের মধ্যে নিঃসৃত হচ্ছে এবং তাতে গ্লোবাল ওয়ার্মিং শুরু হচ্ছে। রাসায়নিক সার দেওয়ার ফলে নাইট্রাস অক্সাইড এমিশন, সেটাও একটা গ্লোবাল এনভায়রনমেন্ট, একটা প্রকৃতিকে দারুণভাবে খারাপ করেছে। এই যে আজকাল দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে মাঝে মাঝে হরকা বান হচ্ছে, হিমাচল প্রদেশে হরকা বান হচ্ছে, এগুলো তো আগে হতো না। এখন মাঝে মাঝে কলকাতায় দেখি বাজ পড়ছে, আগে তো এইগুলো হতো না। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন, এই যে সয়েল মানে এই যে পলিউশন, এই সমস্ত কারণে এইগুলো হচ্ছে। এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে রাসায়নিক আমরা যা যা ব্যবহার করেছি তার প্রতিঘাত। এই চলে না, এই জিনিস চলে না। সুতরাং আমাদেরকে এইভাবে সংযত হতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই সংকট থেকে বাঁচব। কেউ এইমাত্র কিছুক্ষণ আগে আমার একজন শুভানুধ্যায়ী বলছিল যে জৈব সার্টিফিকেশনের কথা, এবং যদি সার্টিফিকেশন না করি, ঠিক আছে, কিন্তু জৈব সার্টিফিকেশন যেটা করি না, আর সেটা যদি বাজারে আসে, কে গ্যারান্টি দেবে যে ওটা রাত্রিবেলা ওখানে স্প্রে করা হয়নি? কে বলবে ওখানে ডিএপি স্প্রে করা হয়নি? কে বলবে ওখানে ম্যালাথিয়ান স্প্রে করা হয়নি, কীটনাশক স্প্রে করা হয়নি? তার গ্যারান্টি কে দেবে? এই গ্যারান্টি দেওয়ার জন্যই সার্টিফিকেশনের জরুরি। এবং এই সার্টিফিকেশন আছে থার্ড পার্টি সার্টিফিকেশন, পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম, পিজিএস সার্টিফিকেশন, এইগুলো সমস্ত রয়েছে। কিন্তু লোকে যদি সচেতন না হয়, অর্থাৎ কৃষকরা তো তারা তৈরি করবে, কিন্তু কনজিউমার কিনবে। আজকে যে তাল উৎসব, আমরা তাল উৎসব বেঁচে থাকবে কনজিউমারের জন্য। কনজিউমার যদি খুশি হয়, তালের এই পাটিসাপটা খেয়ে, তালের কচুরি খেয়ে তারা যদি খুশি হয়, তাহলেই তারা আরও বেশি করে আসবে। যে না, যে পোস্টিকের সামনে যে স্টল দেওয়া হয়েছে, সেই স্টলটায় যাওয়া যাক, আমরা তালের জিনিস নিয়ে আসব। সুতরাং একটা জৈব আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষে এখন প্রায় 140 মিলিয়ন হেক্টরের মধ্যে 4 থেকে 6 মিলিয়ন হেক্টর জৈব চাষে চলে এসেছে। আরও এগোনোর চেষ্টা হচ্ছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে পপুলেশন থ্রেট। 1000 সাল চর্যাপদের সময়, চর্যাপদ যখন হচ্ছে বা পাল বংশ, তখন 79 মিলিয়ন পপুলেশন ছিল এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তারপর যখন এলো ইব্রাহিম লোদিরা চলে যাচ্ছে, বাবর আসছে, সেই সময় পপুলেশন হয়ে গেল প্রায় 100 মিলিয়ন পপুলেশন। তারপরে আর কিছুদিন বাদে যখন পলাশির যুদ্ধের পর 100 বছর, 1800 সাল, তখন প্রায় 170 মিলিয়ন পপুলেশন হলো। আমাদের যখন 1947 সাল ভারত স্বাধীন হলো, তখন 345 মিলিয়ন পপুলেশন। আর এখন 2025 সালে 1645 মিলিয়ন পপুলেশন, তার মানে 164 কোটি। এত পপুলেশনকে খাবার দিতে হবে। এখন 300 মিলিয়ন টন ফুড গ্রেন প্রোডাকশন হচ্ছে হোল ইন্ডিয়াতে, এবং বলা হচ্ছে 2050 সালে 160 মিলিয়ন পপুলেশন হবে, খাদ্য দরকার 450 মিলিয়ন টন। সুতরাং কিন্তু
এই খাদ্যের জন্য যদি আমরা এই রকমভাবে পরিবেশকে নষ্ট করে দিই, আমরা যদি আমাদের পলিউশনকে ইনভাইট করি, এনভায়রনমেন্টকে নষ্ট করি, তাহলে কিন্তু মুশকিল আছে। আমাদেরকে বিকল্প ভাবনা ভাবতে হবে। বিকল্প ভাবনা, অন্য অল্টারনেটিভ খাওয়ার কি ব্যবস্থা করা যেতে পারে। এই যে যত সার দিই, সেই সার কিন্তু নিয়ে নেয় ধান গমের চাষ। সুতরাং ধান গমের চাষ এটা পাল্টে অন্য কোনো কিছু করা যায় কি না ভাবতে হবে। তার একটা অল্টারনেটিভ ভাবনা হচ্ছে এই মিলেটের ভাবনা, যেটা পৌষ্টিক খুব সচেতনভাবে তৈরি করার চেষ্টা করছে। মনে রাখতে হবে একটা সময় আমাদের এখানে 1,10,000 দেশজ বীজ ছিল ধানের। আজকে সেই জায়গায় সেগুলো হারিয়ে গিয়ে 6,000 দেশজ বীজ পাওয়া যাচ্ছে মাত্র। সব হারিয়ে গেছে, সব এই হাইব্রিড ধান চলে এসে সবগুলোকে নষ্ট করে দিয়েছে। এই যে আমরা দ্রাবিড়রা যখন শুরুতে ওরা এই ধানকে বলতো ওড়িশি, এই ওড়িশি থেকেই কিন্তু পরবর্তীকালে সংস্কৃতে আসে অবিহি বা বিহি, এবং এই ওখান থেকেই ধানের নাম হয় অরাইজা, এবং ওই অরাইজা থেকেই হয়ে যায় রাইস। সুতরাং দ্রাবিড়রা যে শব্দটা ব্যবহার করে গিয়েছিল, আমরাই সেটাকে টেনে টেনে এই নিয়ে যাচ্ছি ধানকে অরাইজা স্যাটাইভা বা এগিয়ে যাচ্ছি। সুতরাং তাদের যে অবদান তাকে অস্বীকার করা যাবে না। প্রকৃতিকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। জৈব চাষ, প্রাকৃতিক চাষ হচ্ছে গিয়ে সুস্থায়ী কৃষির একটা অঙ্গ। সেইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বেঁচে থাকতে চাই, রাসায়নিক চাষ সমৃদ্ধ খাবার খেয়ে কিন্তু বাঁচব না। এটা আমরা ধ্বংসাত্মক দিকে যাচ্ছি। আমাদের যদি বেঁচে থাকতে হয়, আমাদের নেক্সট প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে জৈব চাষ, প্রাকৃতিক চাষকে ডেকে আনতে হবে। এই রকম পৌষ্টিক লাইফ যে ধরনের উদ্যোগ নেয়, বা ফিয়াম যে ধরনের উদ্যোগ নেয়, বা বাঁকুড়াতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে, এই উদ্যোগগুলো যতক্ষণ চলবে ততক্ষণই কিন্তু বুঝতে হবে যে আমরা এগোচ্ছি সঠিক রাস্তায়। কিন্তু দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর লোকে বলছে ওইভাবে হবে না, কৃষি দিয়ে কিছু হবে না, ট্রেড চাই, শিল্প চাই। এটাই দিকভ্রষ্টতা। আমি যখন ইউপিতে ছিলাম, বুলন্দশহরে আমার বন্ধু ছিল ভারতভূষণ ত্যাগী। ও বলছে ঘর আছে কিন্তু ঘের নেই, অর্থাৎ গোয়াল নেই। তো গোয়াল না থাকলে গরু থাকবে কোথায়, গরু রাখবো কোথায়? এটা একটা বিরাট সমস্যা। সুতরাং এই সমস্যার আমরা সম্মুখীন হয়েছি, এবং এই ট্রেড নাম করে কৃষকরা হীনমন্যতায় ভুগছে। আমরা দেখেছি কিছুদিন আগে, বছর 10 আগে, আমির খানের একটা বই এসেছিল পেপলি লাইফ। তাতে দেখেছি কিলবিল করে গ্রাম থেকে মানুষ চলে আসছে শহরে। তারা কৃষক যারা ছিল তারা ভাবছে মজুরি করে কিছু আয় করা যায় কি না, কিছু ইনকাম করা যায় কি না। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু সমাজ ব্যবস্থার বিপক্ষে। এটা কিন্তু সমাজের সপক্ষে নয়, সমাজেতে ধ্বংস হয়ে যাবে। এই পেপলি লাইফ ঠিক নয়। মনে রাখতে হবে, রূপকথার রাজকুমারী হীরের খই খেয়ে বাঁচতে পারে, কিন্তু আমাদের বাস্তবের রাজকুমারী বা আমাদের কাঠকুড়নি যারা মেয়েরা বা আমাদের লোকেরা, তাদেরকে কিন্তু মাটিতে তৈরি করা এই খাবার খেয়েই বাঁচতে হবে। মাটিটাকে বাঁচিয়ে রাখা খুব দরকার। রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন আমার মনে পড়ছে, সেটা হচ্ছে কুষ্মাণ্ডের মনে মনে বড় অভিমান, বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান। তারপর শেষের দিকে বলছেন, বাঁশের কুষ্মাণ্ডের বোটাটি যখন খসে পড়ল, তখন সে বুঝলো সূর্য তার কেউ নয়, সবই হচ্ছে তার মাটি। তাই এই যে ব্যাপার, অর্থাৎ কুমড়োটা যখন একটা মাচার ওপর রাখা হয়েছিল, সে ভেবেছিল বাহ, মাটি থেকে তো আমি অনেক উপরে উঠে আছি, উপরের জগৎটাই আমার জগৎ, মাটিকে আমি দরকার নেই। কিন্তু যে বোটাটা কেটে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কি হলো, কুমড়োটা এসে মাটিতে সপাতে পড়ে গেল। অর্থাৎ মাটি বুঝলো, কুমড়োটা বুঝলো মাটি ছাড়া আসলে তার কেউ নেই। ও যা কিছু দেখছিল সব অলীক কল্পনা। সুতরাং আমরা এই যে রাসায়নিক চাষের কথা ভাবি, আমরা এই যে বিভিন্ন উন্নয়ন, বিকাশ বা উন্নয়ন, এইসব কথা ভাবি, এগুলো কথার কথা। দেখুন, আমেরিকার ট্রাম্পের সঙ্গে আমাদের লড়াইটা হচ্ছে
আমেরিকার ট্রাম্প চাইছে যে এখানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপটাকে ঢোকাতে, অর্থাৎ যদি জেনেটিক্যালি মডিফাইডের ক্রপটাকে এই ব্যবসার মধ্যে নিয়ে আসতে পারে, ভারতে একটা ট্রেড হতে পারে, তাহলে এত লোককে যদি জেনেটিক্যালি মডিফাইড বীজ বিক্রি করা যায় তাহলে ওরা লাভবান হবে। ওরা চাইছে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রি যে দুধের ব্যবসাটা ওরা করবে, ওরা চাইছে মাংসের ব্যবসাটা এরা করবে। তাহলে আমরা কি মানে গলায় দড়ি দেওয়ার জন্য এসছি? আমাদের যে দেশজ বীজ, আমাদের যে দুধের কারবারি, আমরা যে যারা মাংসের কারবারি, যারা অ্যানিম্যাল হাজব্যান্ডারি করে, তারা কি সমস্ত মানে কোথাও বন্ড লিখে চলে এসছে যে আমাদেরকে মরতেই হবে? সুতরাং এটা ঠিক নয় যে আমরা এই জিনিসটাকে যাই। এইটাই দিকভ্রষ্টতা। এই দিকভ্রষ্টতা থেকে আমাদেরকে সেই প্রকৃতির শিক্ষা দেওয়া যে জায়গা, সেই জায়গায় ফিরে আসতে হবে। প্রাকৃতিক কৃষি, জৈব কৃষিতে আসতে হবে। আজকে শুরুয়াত হয়েছে, এই শুরুয়াতটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।